আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ আমরা পড়ব রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতা স্টোফিং বাই ওটস অন এ স্নোই ইভিনিং। এই কবিতায় এক ব্যক্তি বরফের মধ্য দিয়ে জঙ্গলের পাশে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে, কিন্তু তার জীবনের দায়িত্বও মনে করিয়ে দেয় সে তাকে এগিয়ে যেতে হবে। এই কবিতা খুব সংক্ষিপ্ত, কিন্তু এর মধ্যে অনেক ভাব এবং অর্থ লুকানো আছে। আজ আমরা তা একসাথে বিশ্লেষণ করব। আজকে আমি শুধু কবিতার অর্থ এবং মনোভাব এটা উল্লেখ করব। নেক্সট পার্টে আমি সামারি, থিম, টোন, এডিটিউড, ওদুস পজিশন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। স্টপিং বাই উডস মিন্স হচ্ছে এক জঙ্গল, এক জঙ্গল দেখে সে লেখক ধারালো, এবং সেই সময়টা ছিল অন এ স্নোই ইভিনিং, কুয়াশাচ্ছন্ন এক বিকাল। এটা হচ্ছে রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতা। ওনার জন্ম হয়েছিল 1874 সালে এবং মৃত্যু 1963 সালে। চলো আমরা ফার্স্ট স্ট্যান্জা পড়ি। হুস ওটস, এটা কার বন। দিস আর আই থিঙ্ক আই নো, এটা আমি জানি। মানে এখানে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে আমি জানি এটা কার বন। কবি জানাচ্ছেন যে বনটি পরিচিত, কিন্তু এখানে হঠাৎ এসে থেমেছেন। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, তবে তার বাড়ি গ্রামে আছে, মানে কাছে একটি গ্রামে তার বাড়ি। তাই এই বনের আশেপাশে তাকে দেখা যাচ্ছে না। এবং 3 নম্বর লাইনে বলছে, হি উইল নট সি মি স্টপিং হেয়ার। হি উইল নট সি, সে আমাকে দেখছে না। স্টপিং হেয়ার, আমি যেখানে থেমেছি। টু ওয়াচ হিজ উডস, তার বন দেখতে। ফিল আপ উইথ স্নো, তার কুয়াশায় ভরা তার বন দেখতে। কুয়াশা বা তুষারে ভরা তার বন দেখতে আমি যেখানে দাঁড়িয়েছি। মোট কথা কবি বলতে চাচ্ছেন হচ্ছে, কবি নিশ্চিন্ত যে টোটাল স্টেঞ্জায় কবি বলতে চাচ্ছেন হচ্ছে, আমি জানি এটা খার বন, কিন্তু তার বাড়ি পাশের গ্রামে, কিন্তু সে আমাকে দেখবে না। যে আমি এখানে দাঁড়িয়ে তার তুষারে ভরা বনটা আমি উপভোগ করছি। তাহলে স্ট্রেঞ্জার 2 তে যাওয়া যাক। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক কোয়ার। মাই লিটল হর্স, আমার ছোট্ট ঘোড়া, মাস্ট থিঙ্ক ইট, সে হয়তো ভাবছে, ইট কোয়ার, এটা অদ্ভুত। টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নেয়ার, মানে কাছে কোনো ফার্ম হাউস বা বাড়ি ছাড়া এখানে কেন থেমেছে। মূলত ঘোড়া চিন্তা করতেছে যে আশেপাশে কোনো বাড়ি বাড়ি নেই, এখানে থামার কারণটা কি। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, এবং বন এবং জমে যাওয়ার হ্রদের মাঝখানে। যখন লেখক থেমেছিলেন তখন সেটিংটা ছিল হচ্ছে একটা বন, এবং একটা বন এবং একটা জমানো ঠান্ডা হ্রদের পাশেই। আর ওই টাইমটা ছিল হচ্ছে ইভিনিং,
বিকাল সন্ধ্যা টাইমে। তখন লেখক বলছে হচ্ছে দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, এইটাই বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যা। রেকর্ড হচ্ছে কিনা? আচ্ছা, এখন আমরা থার্ড স্ট্যান্জা পড়ব। He gives his harness bell a shake. He he বলতে এখানে তার ছোট্ট হর্সকে বুঝাইছে। He gives his harness bell a shake. সে তার গলার যেই বেলটা ছিল ওই বেলকে একটা নাড়া দিল। To ask, জিজ্ঞাসা করতে, if there is some mistake, এখানে নিশ্চয়ই কোনো একটা মিস্টেক রয়েছে, হয়তোবা ভুলে দাঁড়িয়েছে। মানে ঘোড়ার মনে একটা সংশয় এসে গেছে যে হঠাৎ এখানে কি জন্য দাঁড়ালো। Only the other sounds the swift. অন্য কোনো শব্দ নেই, শুধু। মানে হচ্ছে এখানে ওই লেখক এবং তার ঘোড়ার আওয়াজ, ঘোড়ার বেলের আওয়াজ বাদে কোনো শব্দ নেই। অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্ল্যাক, শুধু হালকা বাতাস আর নরম তুষারের শব্দ ছাড়া। মানে মূলত বলতে হচ্ছে এখানে প্রাকৃতিক শান্তি এবং নিঃশব্দ পরিবেশ চলো আমরা ফোর্থ স্ট্যান্জা পড়ি। The woods are lovely, dark and deep. বন সুন্দর, অন্ধকারময় এবং গভীর। এখানে বলতে হচ্ছে কবি বনকে খুব সুন্দর এবং রহস্যময় ভাবে বর্ণনা করেছে। এরপরের লাইনে, বাট কিন্তু আই হ্যাভ প্রমিসড টু কিপ, কিন্তু আমি কিছু প্রতিশ্রুতি দিয়েছি যে, দ্যাট মিন্স আমার জীবনের কিছু দায়িত্ব রয়েছে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, ঘুমানোর আগে আমাকে আরো অনেক দূর পাড়ি দিতে হবে। এই দুইটা লাইন, এই যে বাট আই হ্যাভ প্রমিসড টু কিপ থেকে শুরু করে এই তিনটা লাইনের এক্সপ্লেনেশন আছে সম্পর্কে। এই তিনটা লাইনের ইনার মিনিং অনেক ডিপ। যেমন ধরো আমার সাথে কবিতার মূল থিম আলোচনা করছি। কবিতার মূল থিম প্রকৃতির সৌন্দর্য বনাম জীবনের দায়িত্ব। এখানে লিটারারি ডিভাইস ইউজ হয়েছে, ইমেজারি, সিম্বলাইজিং, রাইম, রিপিটেশন। এইসব বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আমি নেক্সট পার্টে করব। আপাতত এই কবিতাটা আপনারা ভালোভাবে বুঝে নিন, ইনশাল্লাহ নেক্সট পার্টে আলোচনা করবো, তাই একটু হাইলাইট দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ইনশাল্লাহ পার্ট 2 শীঘ্রই আসবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কবিতাটা ভালো করে পরে বুঝে নেবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কবিতা ইনশাআল্লাহ।